আপনি কি কখনো খেয়াল করেছেন আজকাল আমাদের পুরো জীবনটা কেমন কয়েকটা ডিজিটাল নম্বরের উপর দাঁড়িয়ে গেছে? সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া, আমরা সারাক্ষণ শুধু স্ক্রিনের দিকে তাকাই। কয়টা বাজলো, আজ কত তারিখ বর্ষা নামার কথা ছিল, গুগল ওয়েদার কি বলছে, সব রেডিমেড। আমাদের নিজেদের আর কিছু ভাবতে হয় না, সময় আর ক্যালকুলেশন যেন আমাদের পকেটে বন্দি। কিন্তু একটা অদ্ভুত কথা বলবো, একটু ভাবুন তো, আজ থেকে 4-5 হাজার বছর আগে যখন এই পৃথিবীতে কোনো ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, কোনো মোবাইল স্ক্রিন বা গুগল ওয়েদার ছিল না, তখন কি মানুষ বেঁচে ছিল না? বা যদি বেঁচেও থাকে, কিভাবে তারা বেঁচে ছিল? তখনও তো ঠিক সময় চাষ হতো, ঠিক সময় মানুষ ফসল ঘরে তুলতো। তারা কোনো ল্যাবরেটরি ছাড়াই, কোনো স্যাটেলাইট ছাড়াই মাটির উপর দাঁড়িয়ে শুধু উপরের দিকে তাকিয়ে বলে দিতে পারে আর ঠিক কদিন পর আকাশের মুখ ভার হবে, কখন নদী শুকিয়ে যাবে আর কখন শীতের হাওয়া দেবে। কি ছিল তাদের কাছে? কোনো অলৌকিক জাদু, নাকি এমন কোনো সহজ চোখ যা দিয়ে তারা প্রকৃতিকে পড়তে পারত? অথচ সেই চোখটা আজ আমাদের অবহেলায় বন্ধ হয়ে গেছে। সত্য কথা বলতে, আমরা না বড্ড তাড়াহুড়োর মধ্যে বাস করছি। আমাদের চারপাশের চটকদার দুনিয়া আমাদের শিখিয়েছে বিজ্ঞানের জন্ম হয়েছে মাত্র কয়েকশো বছর আগে, সেটাও ইউরোপের মাটিতে। আর আমাদের প্রাচীন ভারতে যা কিছু ছিল তা নাকি শুধু কিছু পূজা অর্চা, মন্ত্র আর রূপকথার গল্প। সত্যিটা একটু অন্যরকম। একটু শান্ত হয়ে যদি আমরা ইতিহাসের পাতাগুলো উল্টাই, দেখবো আমাদের পূর্বপুরুষদের কাছে ওই আকাশ শব্দটা কোনো মেঘ রোদ্দুরের ডেকোরেশন পিস ছিল না। আকাশ ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ব্ল্যাকবোর্ড। আজ আমি আপনাদের কোনো বড় বৈজ্ঞানিক সমীকরণ মুখস্থ করাতে আসিনি, কোনো অন্ধ অহংকার বা ধর্মীয় প্রচারও করতে আসিনি। আমি শুধু একজন সাধারণ মানুষ হিসাবে ভারতীয় দর্শনকে আমি যেভাবে অনুধাবন করেছি, সেই অনুধাবনের দৃষ্টিকোণ থেকে কিছু বিষয়কে আমি তুলে ধরতে চাইছি। কিভাবে আজ থেকে হাজার বছর আগে মানুষ কোনো জটিল যন্ত্র ছাড়াই শুধু নিজেদের পর্যবেক্ষণ আর যুক্তির সাহায্যে সময়ের গতিকে বোঝার চেষ্টা করেছিল। আমরা খুঁজে দেখব কোথায় গিয়ে আমাদের এই প্রাচীন চিন্তার ধারাটা থেমে গেল। কেনই বা আজ নিজেদের শিখরের কথা বলতে গিয়ে আমরা কখনো গর্বের বদলে সংকোচ অনুভব করি। কারণ ইতিহাস শুধু রাজা বাদশার গল্প নয়, ইতিহাস মানে মানুষের প্রশ্ন করার সাহস। ইতিহাস মানে আকাশের দিকে তাকিয়ে একজন মানুষের মনে প্রথমবারের মতো প্রশ্ন জেগে ওঠা, সেই কৌতূহল। কখনো রাতের আলোতে দেখবেন যে নক্ষত্রগুলো জ্বলছে, ওগুলো কি শুধু আলো? ঋতু প্রতি বছর একই সময় ফিরে আসে কেন? সময় কি শুধু অনুভূতি, নাকি এরও কোনো নিয়ম আছে? ভেবেছেন কখনো এই বিষয়গুলো? আজ থেকে 3000 বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ প্রকৃতির কাছে শুধু বিস্মিত ছিল, তখন ভারতবর্ষের কিছু মানুষ প্রকৃতিকে প্রশ্ন করতে শুরু করেছিল। তারা আকাশকে পুজো করত ঠিকই, কিন্তু তার আগেই তারা আকাশকে পর্যবেক্ষণ করত। তারা নক্ষত্রকে শ্রদ্ধা করত, কিন্তু তার গতিপথ হিসাব করত। তারা সময়কে অনুভব করত, আবার সময়কে মাপার চেষ্টাও করত। আর এখান থেকে শুরু হয় আমাদের আজকের গল্প। চলুন সময়ের স্রোত বেয়ে ফিরে যাই সেই ভারতে, যেখানে আকাশ ছিল শুধু ধর্মীয় বিশ্বাস নয়, আকাশ ছিল বিজ্ঞান, আকাশ ছিল গণনা, আর আকাশই ছিল সভ্যতার প্রথম বিশ্ববিদ্যালয়। এই সুগভীর বৈজ্ঞানিক চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন ভিত্তিগুলোর একটি ছিল একটি গ্রন্থ, নাম বেদাঙ্গ জ্যোতিষ। আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ। জ্যোতিষ শব্দটা শুনলেই আজ অনেকের মনে ভবিষ্যৎবাণী বা হাত দেখার কথা আসে, কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করে বসি। প্রাচীন পরিভাষায় জ্যোতিষ শব্দের অর্থ ছিল আলোকপিণ্ডের বিজ্ঞান, অর্থাৎ মহাজাগতিক বস্তুর গতি ও অবস্থানের গণনা। এই ক্ষেত্রে ঋষি লগদ একটি অত্যন্ত সুসংগঠিত পর্যবেক্ষণ পদ্ধতি গড়ে তুলেছিলেন। তিনি কোনো অনুমান নির্ভর গল্প বলেননি। তার গণনার ভিত্তি ছিল 3টি বিষয়: নক্ষত্রের সুনির্দিষ্ট অবস্থান, সূর্যের বার্ষিক গতি এবং চন্দ্রের চক্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কোনো অলৌকিক কাহিনী ছিল না, এর পেছনে ছিল বছরের পর বছর ধরে চলা পর্যবেক্ষণ, সূক্ষ্ম গাণিতিক হিসাব আর বারবার যাচাই করে দেখা বাস্তব অভিজ্ঞতা। সহজ ভাষায় বলতে গেলে এটা ছিল একেবারে নিরেট বিজ্ঞান। এইভাবেই গড়ে উঠতে শুরু করে প্রাচীন ভারতের প্রথম ক্যালেন্ডার কাঠামো, যেখানে দিন, মাস কিংবা ঋতুর পরিবর্তন আর শুধু প্রকৃতির খেয়ালখুশির বিষয় ছিল না, বরং নির্দিষ্ট নিয়মে গণনা করা যায় এমন একটি বাস্তব ব্যবস্থা ছিল। আজ চাষা মাঠে বীজ বুনবে কিনা, কোন ঋতুতে নদীপথে বাণিজ্য করা নিরাপদ হবে, কখন খরার সম্ভাবনা দেখা দিতে পারে, এসব সিদ্ধান্তের পেছনে ছিল আকাশ পর্যবেক্ষণের ভূমিকা। এক অর্থে এটাই ছিল ভারতবর্ষের প্রথম টাইম সায়েন্স সিস্টেম। কিন্তু এখানেই একটা প্রশ্ন মাথায় আসে, এই যে এত উন্নত চিন্তাভাবনা, এটা কি শুধু আকাশ পর্যবেক্ষণেই সীমাবদ্ধ ছিল? মাটির পৃথিবীর সঙ্গে কি এর কোনো সম্পর্ক ছিল না? সত্যিটা হলো, প্রাচীন ভারতীয় সভ্যতায়
জ্যোতির্বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, ধাতুবিদ্যা এবং গণিত একে অপরের থেকে আলাদা ছিল না, বরং তারা একসঙ্গেই বিকশিত হচ্ছিল, একটি আরেকটিকে সমৃদ্ধ করছিল। যেমন লোহার ব্যবহার, ধাতুকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যাতে হাজার বছরে খোলা আকাশের নিচে দাঁড়িয়েও সহজে মরচে না ধরে। দিল্লির কুতুব মিনারের চত্বরে দাঁড়িয়ে থাকা লৌহস্তম্ভ আজও সেই দক্ষতার একটি আলোচিত উদাহরণ। আরেকবার কল্পনা করে দেখুন, আজ থেকে প্রায় 5,000 বছর আগে মহেঞ্জোদারো এবং হরপ্পার মতো নগরীগুলো কেমন ছিল। সেখানে শুধু কিছু বাড়িঘর ছিল না, ছিল পরিকল্পিত নগর জীবন, জ্যামিতিক মাপে নির্মিত রাস্তা, সুপরিকল্পিত ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা আর নির্দিষ্ট মানে তৈরি পোড়া ইটের ব্যবহার। প্রশ্ন হলো, এই জ্ঞান কি একদিনে তৈরি হয়েছিল, না এর পেছনে ছিল দীর্ঘ সময় ধরে চলা পর্যবেক্ষণ, পরীক্ষা এবং অভিজ্ঞতা? ভুল থেকে শিক্ষা নেওয়া আর সেই জ্ঞানকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা, একটা গবেষণা ভিত্তিক সভ্যতা ঠিক এভাবেই গড়ে ওঠে। আজকে আমরা সময় দেখার জন্য হাতে স্মার্ট ওয়াচ পরি, পকেটে স্মার্টফোন রাখি, সেকেন্ডের শতভাগ নির্ভুল হিসাব বা প্রেসিশন টাইম আন্ডারস্ট্যান্ডিং, এর জন্য আমরা আধুনিক স্যাটেলাইট টেকনোলজির উপর ভরসা করি। কিন্তু আজ থেকে ঠিক 800 বছর আগে যখন পৃথিবীতে কোনো মেকানিক্যাল ঘড়ি বা বিদ্যুৎ ছিল না, তখন পাথরের তৈরি একটা চাকা দিয়ে দিন ও রাতের প্রহর, এমনকি মিনিটের নিখুঁত হিসাব বের করা যেত। আমরা আজ অনেক সময় বিজ্ঞানের শেষ অধ্যায়টা পড়ি, কিন্তু তার প্রথম অধ্যায়টাকে জানার চেষ্টাই করি না। 1250 খ্রিস্টাব্দে উড়িষ্যার সমুদ্র উপকূলে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেবের নির্দেশে তৈরি হয় কোণার্কের সূর্য মন্দির। এটি কেবল উপাসনের কোনো জায়গা ছিল না, এটি ছিল এক বিশাল আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমি বা আকাশ পর্যবেক্ষণের প্রতীক। পুরো মন্দিরটিকে ডিজাইন করা হয়েছিল সূর্যের দেবতার রথের আকারে, যার দুই পাশে খোদাই করা হয়েছিল 24টি বিশাল পাথরের চাকা। এই চাকাগুলো স্রেফ সাজানোর জন্য ছিল না, 12টি চাকা বছরের 12টি মাস এবং বাকি 12টা চাকা মানে শুক্ল কৃষ্ণপক্ষের প্রতীক। প্রতিটি চাকায় রয়েছে 8টি প্রধান স্পোক বা খাঁজ, যা দিন ও রাতের 8টি প্রহরকে মানে প্রতি প্রহর ইকুয়াল 3 ঘন্টা নির্দেশ করে। সূর্যের গতিপথ আর এই চাকার উপর পড়া ছায়ার নিখুঁত অবস্থান মেপে প্রাচীন ভারতীয়রা যে সময় বের করতেন তা আধুনিক ঘড়ির সাথে হুবহুভাবে মিলে যায়। এই চাকাগুলোর গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নির্ভুলতা দেখে আধুনিক বিশ্বের বড় বড় বিজ্ঞানী ও ইতিহাসবিদরা বিস্মিত হয়েছেন। আধুনিক অ্যাস্ট্রোনমার ও নাসা গবেষকরা যখন কোণার্কের চাকাগুলোর কোণ বা অ্যাঙ্গেলস এবং সূর্যের বিষুবরেখার অবস্থান গণনা করেন, তখন দেখা যায় যে চাকাগুলোর প্লেসমেন্ট এতটাই নিখুঁত যে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখায় সূর্যের পরিবর্তনের সাথে সাথে এর ছায়ার হিসাব ভুল হয় না। একেই বলা হয় প্রিসিশন আর্কিটেকচার। 1984 সালে ইউনেস্কো কোণার্কের সূর্য মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার সময় এর বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত মেলবন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করে। বড় বড় আন্তর্জাতিক ইতিহাসবিদদের মতে ইউরোপ যখন মেকানিক্যাল ঘড়ি আবিষ্কারের প্রাথমিক স্তরে হাবুডুবু খাচ্ছিল, তখন ভারতবর্ষ অ্যানালগ কম্পিউটিংয়ের মাধ্যমে পাথরের গায়ে সূর্য পৃথিবীর আপেক্ষিক গতিতে ফিক্সড করে ফেলেছিল। ভাবুন একবার, সময়ের সাথে সাথে রাজনৈতিক শক্তির কেন্দ্র বদলেছে, ভারতের উপর একের পর এক আক্রমণ হয়েছে, শিক্ষা কেন্দ্রগুলো হারিয়ে গেছে, কোণার্কের মন্দির মূল অংশ বা গর্ভগৃহ একসময় ভেঙে পড়ে এবং এর আসল বৈজ্ঞানিক ব্যবহার বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক যুগ, যখন ইতিহাস লেখার ক্ষমতা ধীরে ধীরে চলে গেল তাদের হাতে। ব্রিটিশরা যখন ভারতে আসে, তারা এই বিশাল স্থাপত্য দর্শনের ভেতরে গভীর বিজ্ঞান ও গণিতকে সম্পূর্ণ উপেক্ষা করে। তারা প্রচার করতে শুরু করে যে এগুলো কেবলই পৌত্তলিক উপাসনা বা আদিম অবিশ্বাসের প্রতীক। 1835 সালে লর্ড ম্যাকলের শিক্ষানীতি ভারতীয়দের মগজে ঢুকিয়ে দেয় যে বিজ্ঞান কেবল ইউরোপেই জন্মেছে, অথচ সত্যটা হল কোণার্কের চাকার যে জ্যামিতিক ও ত্রিকোণামিক সূত্র ধরে সময় গণনা করা হতো কিংবা বেদাঙ্গ জ্যোতিষের যে মহাজাগতিক গণনার ভিত্তি ছিল, সেই সূত্রগুলোকে ইউরোপীয়রা অনুবাদের মাধ্যমে নিজেদের দেশে নিয়ে গিয়ে আধুনিক রূপ দেয়, আর আমাদের ওই মূল উৎসটাকে পাঠ্য বই থেকে বাদ দিয়ে সাধারণ মানুষের চোখের আড়ালে পাঠিয়ে দেয়। সেই কারণেই আজ যখন আমরা কোণার্কের সূর্য মন্দিরের চাকা, ছায়ার অবস্থান আর সূর্যের গতিপথের নিখুঁত হিসাব কিংবা প্রাচীন ভারতের বিজ্ঞানকে নতুন করে মেলাই, তখন একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। ভারত শুধু সময়ের ভোক্তা ছিল না, ভারত ছিল সময়কে পরিমাপ করার পদ্ধতির স্রষ্টা। প্রাচীন ভারত কখনোই অন্যের আবিষ্কার গ্রহণ করেনি, ভারত নিজেই আবিষ্কার করেছে। কিন্তু যারা লুট করেছে ভারত, তারা শুধু সম্পদ লুট করেনি, ভারতের বিজ্ঞান, ভারতের সংস্কৃতির সমস্ত কিছুই লুট করেছে। মুসলিম শাসক তথা ব্রিটিশ সকলেই একই কার্যে বিদ্যমান ছিল, আর ঠিক এই কারণেই প্রত্যেকটা ভারতীয় নিজের ইতিহাসকে জানা আজ সবচেয়ে বেশি প্রয়োজন।
এটা কোনো অন্ধ অহংকার নয়, এটা নিজের শেখরকে চেনা, নিজের হারিয়ে যাওয়া সভ্যতাকে একটু ছোঁয়া, আর কৃতজ্ঞতা চিত্তে সেই মানুষগুলোকে স্মরণ করা যারা আজ থেকে হাজার হাজার বছর আগে এই মাটির উপর দাঁড়িয়ে এত কিছু আবিষ্কার করে গেছে। কোনার্ক সান টেম্পল নিয়ে আরও অনেক কথা আছে, আপনারা যদি হিস্ট্রি পড়বেন না, তো বলা হয় যে কোনার্ক সান টেম্পলের মাঝে যে সূর্য দেবতার বিগ্রহ ছিল বা মূর্তি ছিল সেটা শূন্যে ভাসমান ছিল, কারণ উপরে এক ধরনের চুম্বক ছিল, ম্যাগনেট সিস্টেম, যে ম্যাগনেট সেই মূর্তি এমন ধাতুতে নির্মাণ হয়েছিল সেটাকে শূন্য ভাসমান করে রাখা হয়েছিল। কিন্তু ইতিহাসবিদদের মতে কোনো পর্তুগিজ নাবিক বা কোনো ইউরোপিয়ান ব্যক্তি হয়তো বা সেই চুম্বককে চুরি করে নিয়েছিল, আর সেই থেকে কোনার্কের ধ্বংস অবস্থা শুরু হয়। ভারতের প্রত্যেকটা মন্দিরের মাঝে বিজ্ঞানভিত্তিক বা খুব সুন্দর সুন্দর দর্শন ভিত্তিক শিক্ষণীয় বিষয় ছিল, যা বারবারই বহিরাগত শাসকদের দ্বারা ধ্বংস হয়েছে। সোমনাথের হিস্ট্রি পড়ুন, 17 বার মোহাম্মদ গজনবী সেই মন্দিরকে আক্রমণ করেছে, ব্রিটিশরাও কম অত্যাচার করেনি। কিন্তু আজকে আমরা মাদার তেরেসাকে চিনি, কিন্তু ভারতকে পুনঃপ্রতিষ্ঠিত যিনি সকলের সম্মুখে তুলে ধরেছেন অহল্যাবাই হোলকার, যিনি সম্পূর্ণ মন্দির যা ধ্বংসাবিশেষ ছিল বহিরাগত বর্বর শাসক কর্তৃক, আর বারবার তিনি সেই সমস্ত মন্দিরকে তুলে ধরেছেন, তার ইতিহাসকে তুলে ধরেছেন, সেই অহল্যাবাই হোলকার সম্পর্কে আমরা জানি না। টেনশন নেই, পরবর্তীতে এমন কিছু ভিডিও আসবে যা আপনাদের চোখ কপালের দিকে উঠে যাবে। ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি কখনোই নিম্ন শ্রেণীতে ছিল না। অনেকে বলে না শূদ্রদের সব থেকে বেশি টর্চার করা হয়েছে, সব থেকে বড় ভুল ইনফরমেশন এগুলো। টেনশন নেই, আমরা প্রমাণ সমেত, রেফারেন্স সমেত আপনাদের কাছে উপস্থাপনা করব। আর এই চ্যানেলটা শুধুমাত্র ভারতের ঐতিহ্যকে নিয়েই থাকবে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার উপরে, প্রাচীন ভারতের ইতিহাস, ব্রিটিশ পিরিয়ডে কিভাবে কি হলো, মুঘল পিরিয়ডে কিভাবে কি হলো, সমস্ত কিছু এখানে তুলে ধরা হবে। আমাদের সঙ্গে থাকবেন নতুন কিছুকে আবিষ্কারের জন্য। ধন্যবাদ সকলকে।